নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আমরা আলোচনা করব আপনাদের নিয়ে, আপনাদের ভালো থাকার বিষয়গুলোকে নিয়ে। আমরা জানি কোনো একটা বিষয় নিয়ে রোজ কথা বলতে বলতে মানুষ নাকি বোর হয়ে যায়, কিন্তু একমাত্র এই একটা বিষয় বা এই একটা অনুষ্ঠান, এখানে যে সাবজেক্টগুলো নিয়ে আমরা কথা বলি, এখন কেন আরো যদি 100 বছর ধরেও আপনাদের জন্য আমরা এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে পারি, তাও আমরা বোর হব না, কারণ জানি এই আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। এই কথাগুলো আপনাদের একেবারে কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, যাতে আপনারা সচেতন হন, আপনারা ভালো থাকুন। কিভাবে ভালো থাকতে পারবেন, ঠিক কোন প্যাথির হাত ধরে ভালো থাকতে পারবেন, কোন চিকিৎসকের তত্ত্বাবধানে গেলে আপনি ভালো থাকবেন, সত্যি কোন ধরনের মেডিসিন আপনাকে সঠিক পথ দেখাতে পারে, সাইড এফেক্ট বিহীনভাবে আপনাকে ভালো রাখতে পারে, সব বিষয়গুলো এই অনুষ্ঠানে আলোচনা করি। আর যত আলোচনা করি তত মনে হয় আরেকটু বেশি বললে বোধহয় ভালো হতো, আরেকটু বেশি করে অনুষ্ঠানটাকে সাজাতে পারলে হয়তো ভালো হতো। সেই প্রচেষ্টাই কিন্তু ডক্টর বি শর্মা করছেন, সাজানোর প্রচেষ্টা কিন্তু করছেন তার টিমকে, অনেক বড় করার প্রচেষ্টা কিন্তু রয়েছে তার চেম্বারগুলোকে। প্রত্যেকটা আনাচে কানাচে, রাজ্যের হোক বা দেশের হোক, আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু পৌঁছে যাওয়ার প্রচেষ্টা কিন্তু করছে। আজকেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি আরো একজন অভিজ্ঞ চিকিৎসক আজকে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞতার দিক থেকে বলবো যে তিনি ভীষণই পুরাতন, অনেকেই তার কাছে গিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, ভীষণ ভালো আছেন, কিন্তু আমাদের অনুষ্ঠানে এই স্টুডিওতে এই সিটে হয়তো বহুদিন পর তার কিন্তু বসা। তিনি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এ হালদার, CME, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। অবশ্যই ডাক্তারবাবুকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর প্রথমেই ডক্টর বি শর্মার কাছেই যাব। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, গুরুত্বপূর্ণ অর্গানগুলো নিয়ে আলোচনা করি, কারণ আপনাদের তরফ থেকে এই আলোচনাগুলো বেশি আসে। সব থেকে বেশি আজকাল যে সমস্যাটা নিয়ে আপনারা ফোন করছেন সেটা হচ্ছে যে কিডনি সংক্রান্ত প্রবলেম কেন বাড়ছে ডাক্তারবাবু, কিডনির এত সমস্যায় কেন নাজেহাল অবস্থা আমাদের, তো সেই প্রশ্নের উত্তর ডাক্তারবাবুর থেকেই নেব। দেখুন, কিডনির সমস্যা যদি বলা হয়, CKD যে সমস্যাটা বলা হয়, ক্রনিক কিডনি ডিজিজ, দেখুন এই প্রথম আমি আজকে বলি যে হিসাবে আমাদের হসপিটাল নার্সিংহোমে পাড়া পাড়াতে এখন যে হিসাবে ডায়ালিসিস ইউনিটগুলো খুলছে, তার পিছনে কোনো না কোনো জায়গার দায়ী কিন্তু আমরাই রয়েছি। কারণটা হচ্ছে কি, আমরা কোনো দিনই এই কনসেপ্টটা নিয়ে আসি না একটা ডাক্তারের কাছে রুগী যায় কেন। এক ডাক্তারের কাছে রুগী এই কারণে যায় রোগকে ভালো হওয়ার জন্য। তারা কি করে, আপনাকে রোগকে ঝুলিয়ে রাখে। আমি সকালবেলা একটা পেশেন্ট পেয়েছিলাম, সেই পেশেন্ট কিন্তু বলল, ডাক্তার আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, নালে বলা হয় কি উকিল, পুলিশ আর আপনার ডাক্তার, এই তিনজনের চক্করে যদি পড়ে যায় তো মানুষ কিন্তু শেষ হয়ে যায়। সত্যি এরকমই ঘটনা একটা পেয়েছিলাম। সকালবেলা একটা পেশেন্ট আমার কাছে আসলো, যে পেশেন্ট ডায়ালিসিস করতো, আর বলতে পারেন কি 2 দিন 3 দিন মাথায় কিন্তু ডায়ালিসিস হচ্ছিল। সেই পেশেন্ট আমাদের কথা শোনার পর কিন্তু আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি ওনাকে কোনো ওষুধ খেতে হয় না, কোনো ডায়ালিসিস করতে হয় না, সেই পেশেন্ট কিন্তু অনেকটা সুস্থ আছে। তো দেখুন, প্রথম বলে দিই কিডনির সমস্যাতে কি হয় আর কেন হয়, আগে রোগটা জানুন। কিডনি আমাদের দুটো হচ্ছে, লেফট অ্যান্ড রাইট। দুটো কিডনি কাজটা কি, দেখতে কেমন হয়, একটা ছাঁকুনি মতন। তার কাজ কি, যে ফুটোগুলো রয়েছে যেখান থেকে আমরা যে জল খাই তাকে ফিল্টার করা, ফিল্টার করে নেবার পর যেগুলো দরকার আছে সেগুলো শরীরকে নিয়ে নেওয়া, বাকিগুলোকে ইউরিনের সঙ্গে আমাদেরকে বার করে দেওয়া। এবার কি হয়, যে ছাঁকুনির মধ্যে যে ফুটোগুলো রয়েছে সেখানে ওই যে সামান্য একটা সিস্ট, সারমোস্ট একটা ফুসকুড়ি, দেখবেন আপনি যখন সোনোগ্রাফি রিপোর্ট করবেন, আপনার রিপোর্টের মধ্যে বলা হয় রাইট রিনালে আপনার সিস্ট রয়েছে, লেফট রিনালে আপনার সিস্ট রয়েছে, কিন্তু এখানে আপনার কোনো গুরুত্ব দেয় না। ও ঠিক আছে, সবার আছে, আপনারও আছে, ঠিক হয়ে যাবে। কিসে ঠিক হয়ে যাবে? আপনি কোনো ওষুধ দিলেন না, কোনো ট্রিটমেন্ট দিলেন না, ঠিক হয়ে যাবে? এই সিস্টটাই কোথায় গিয়ে দাঁড়াবে? সিস্ট হলে আপনার জলটাকে ব্লকেজ করা হচ্ছে। যখন জল ব্লকেজ হচ্ছে তখন আপনার ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে। আপনি কি করছেন, ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার ফলে কি হচ্ছে, আপনার প্রেশার করে জলটাকে বার করে দেওয়া হচ্ছে। কিন্তু মাথায় আনুন কি, যখন এই সিস্টটাই যখন মাল্টিপল সিস্ট হয়ে যাবে, তাহলে কি হবে, জায়গাটাকে পুরো ব্লক করে দেবে। ব্লক হয়ে যাওয়ার পর কি হবে, আর আপনার ওষুধ কাজ করবে না, সেখানে আপনাকে বলে দেওয়া হবে ডায়ালিসিস করতে। এবার ডায়ালিসিস গল্প কিন্তু একই আছে, আপনার জল জমছে তাকে বার করা, আবার জমছে আবার বার করা, লাস্টে আপনি বিরক্ত হয়ে যাবেন, লাস্টে ডাক্তার বলবে আপনাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে দিন।
দেখুন কোথায় থেকে কোথায় নিয়ে গেল, কিডনি ট্রান্সপ্লান্ট করে বা বাচ্চা গুড্ডাগুড্ডি খেয়ে আছে কি আপনার কিডনি ট্রান্সপ্লান্ট করে বেঁচে যাবেন, ভালো হয়ে যাবেন? ম্যাক্সিমাম রোগী কিন্তু মারা যায়। তো আপনার কি বুঝলেন, সামান্য একটা ফুসকুড়ি কোথায় গিয়ে দাঁড়িয়ে গেল। তো এই দেখুন এই যে রোগটা, আয়ুর্বেদ এই জায়গাটাই কাজ করে, আয়ুর্বেদ সবসময় রুটের চিকিৎসা করে, যে কারণের জন্য সিমটমসগুলো মরে যায়। এখানে কি হয়, রক্ত জল হয়ে যায়, হেমোগ্লোবিনটা আমাদের পড়তে থাকে আর ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়তে থাকে। এখানে আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনাকে কোনো ডায়ালিসিস করতে হবে না, কোনো কষ্টদায়ক কোনো রিপোর্ট হয় না, কোনো কষ্টদায়ক আপনার কোনো ট্রিটমেন্ট হয় না। আর নর্মাল আপনার মেডিকেশনের মধ্যেই খাওয়া দাওয়া ঠিক মতো রাখতে গেলেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা নর্মালে আসছে আর হেমোগ্লোবিনটা সামান্য হয়ে যাচ্ছে, এখানে আপনার সমস্যা মিটে যাবে। আজকে দেখুন আমাদের কাছে যে ডক্টর এই হালদার রয়েছেন, ওনার কিন্তু মানে বলতে পারেন কি ট্রিটমেন্ট সত্যি মিরাকল ব্যাপারে হয়। আর আমাদের এটা এনবিপি সৌভাগ্য ভালো কি উনি এই ডাক্তারবাবু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যেটা আমি বারবার বলছিলাম কি মাল্টিপাল ডক্টররা যখন আমাদের সঙ্গে যুক্ত হবে, মাল্টিপাল যখন আমরা টিম করতে পারবো, গ্রুপ অফ ডক্টরস বাড়াতে পারবো, তাহলে আগামী দিন কিন্তু এনবিপি সর্বশ্রেষ্ঠ থাকবে। আর সেটাই হতে চলেছে। আগামী এপ্রিল মাসেই আমাদের বাংলাদেশ চেম্বার ওপেন হচ্ছে, আরামবাগ চেম্বার ওপেন হচ্ছে, হলদিয়া চেম্বার ওপেন হচ্ছে। এই সব জায়গা চেম্বারের জন্য আমরা এখন ইন্টারন্যাশনাল ডক্টরকে নিয়ে আসছি, যে ডাক্তারবাবু বাংলাদেশ, দুবাইতে, ইউরোপে যে চেম্বার করেছেন সেই সব ডাক্তার কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর তার মধ্যে একজন রয়েছে ডক্টর হালদার। একদম, আমি ডাক্তারবাবুর কাছেও নিশ্চয়ই যাব, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় ফিরছি আমরা। তবে একজন বন্ধুর সঙ্গে কথা বলে নি, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলো, কে বলছো? আমার নাম শ্রাবণী সিংহ। আমি অ্যাকচুয়ালি না আমার একটু খাবার প্রবলেম হচ্ছে, মানে আমি অনেকক্ষণ ধরুন খালি পেটে আছি, তারপরে যখন খাচ্ছি না খেলে প্রচন্ড পেটে ব্যথা করছে আমার। আচ্ছা, তোমার বয়স কত গো? আমার বয়স 20 বছর। 20 বছরেই দেখো বুড়ি হয়ে গেছো, কি করবে এবারে? দেখুন কারণটা হচ্ছে না, আপনি সবসময় একটাই কাজ করে গেলেন কি বিভিন্ন রকম খাবারটাকে আপনি খেয়ে গেলেন, শুনতে থাকো, কিন্তু আপনি কোনোদিনই এটাই ভাবলেন না কি খাওয়াটা কি হজম হচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেম যদি আমাদের ঠিক না থাকে, আপনি কিন্তু ভালো করে কোনো রকম স্টুল ক্লিয়ার হবে না, পেট পরিষ্কার হবে না, খাবার রুচি হবে না। একটু আগে যেটা বললেন 20তে বুড়ি হয়ে গেল, এটা কারণটা কি এই বয়সে বলা হয় কি পাথরকে আপনি হজম করে নেবেন, আর এখানে হচ্ছে কি আপনি যে খাচ্ছেন সেটাই আপনি হজম করতে পারছেন না। কিছুই নেই, আপনি উষ্ণ গরম জল খেতে চালু করুন, যখনই জল খাবেন সব সময় উষ্ণ গরম জলটা খান, ঠিক না? আর এর সাথে সাথে আপনাকে অবশ্যই চিকিৎসাও দরকার আছে। কালকে আমাদের মেছেদায় চেম্বার আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে মেছেদা অ্যাড্রেসটা নিয়ে নিন, সেখানে এসে যোগাযোগ করুন, আপনার প্রবলেমটা ঠিক করার দায়িত্ব আমাদের। একদম, আমাদের কাছে বয়স মানেই কিন্তু বৃদ্ধ নয়, আর অল্প বয়স মানেই কিন্তু ইয়াং নয়। যে মানুষটি সুস্থ, যে মানুষটি সবল, যে মানুষটি সব ধরনের কাজ করার ক্ষমতা রেখেছে, যে মানুষটি তার স্বাস্থ্যকে পারফেক্ট রেখেছে, সেই মানুষটি ইয়াং। আর যদি এই 20 বছর, 19 বছর, 18 বছর, 23 বছরে তোমরা হাঁটু ব্যথা করছে, পেটের সমস্যা বেড়ে যাচ্ছে, চোখে দেখতে প্রবলেম হচ্ছে বলো, তবে কিন্তু তোমরাই আমাদের কাছে এজেড পার্সন হয়ে যাবে। একেবারে ডক্টর হালদারের কাছে আমি চলে যাব। ডাক্তারবাবু, আজকে আমরা একটু সিকেডি নিয়ে আলোচনা করছিলাম, প্রচুর চেম্বার আপনাকে অ্যাটেন্ড করতে হয়, এত পেশেন্ট দেখতে হয়। এই যে সুগার বা ডায়াবেটিস, এটা কি দিন দিন আমাদের এই কিডনির সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে না? অবশ্যই, কারণ এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় যেখানে আমরা দেখি, যেখানে আমরা যাই পেশেন্ট দেখতে, সেখানে ম্যাক্সিমাম দেখা যায় যে সুগার আগে এসেছে, ডায়াবেটিস আগে এসেছে, তারপর সেটা যখন কন্ট্রোল হচ্ছে না, কারণ ডায়াবেটিসের ট্রিটমেন্ট যেটা আমরা দিই যদি আমাদের কাছে স্টার্টিংয়ে আসে সেটা কন্ট্রোল হয়ে যায়, সেখান থেকে আর ফার্দার কোনো রকম কমপ্লিকেশন হয় না। কিন্তু যেখানেতে এই ট্রিটমেন্টটা হচ্ছে না, পাচ্ছে না, কন্ট্রোলে আসছে না, তখন কি হয় দিন দিন এইটা থেকে বিভিন্ন রকমের সাইড এফেক্ট দেখা যায়, বিভিন্ন রকম কমপ্লিকেশন বাড়ে। তার মধ্যে একটা হলো এই কিডনির। আচ্ছা, আর এই কিডনির আমরা যা পেশেন্ট দেখেছি, আমরা যা পেশেন্ট দেখি, বারবার ধরে এটাই বলবো যে যদি ফার্স্ট স্টেজে চলে আসেন তাহলে জিনিসটা খুব ভালো হয়, কারণ আমাদের কাছে ফার্স্ট স্টেজে কেউ আসে না, একদম যখন খুব একদম লাস্ট স্টেজের কাছাকাছি খুব বাড়িয়ে রোগটাকে তার সাথে আরও কমপ্লিকেশান করে, সেই জায়গা থেকে কি হয় আমাদের একটুখানি সময় দিতে হয়। অনেকে কি এসে বলে যে হ্যাঁ এই তো ওষুধ খেলাম 10 দিন, কিন্তু আমাদের কোনো রকম কিছু হলো না। কিন্তু আপনি দেখুন যে রোগটা আপনি কতটা নিয়ে এসেছেন, একদম কত বছরের পুরনো। সেই কারণে বারবার বলবো কোনো রকমভাবে দেরি না করে, কোনো রকমভাবে হেজিটেট না হয়ে, যদি স্টার্টিংয়েই আপনার ধরা পড়ে যে আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়েছে, কিংবা আপনার ইউএসজি রিপোর্টে কিডনিতে কোনো রকম স্টোন, সিস্ট, কোনো রকম কিছু ধরা পড়েছে, আপনি আসুন, আমরা আছি,
এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে উইথ রিপোর্টে দেখাবো যে আপনি কিরকম থাকছেন। একদম ডাক্তারবাবু, আপনার কাছে আবারও ফিরবো এবং বন্ধুর কাছেও ফিরবো। কে আছেন? নমস্কার। একদম, কে বলছেন বলুন, কোথা থেকে ফোন করছেন আগে বলুন। কি সমস্যার জন্য? টয়লেটের সমস্যার জন্য। আচ্ছা আচ্ছা, মানে ইউরিন সংক্রান্ত কিছু প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, 6 মাসের মধ্যে সেরে গেছে। ছেলের বয়স কত ছিল, মানে বয়স কত, এখন কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বাচ্চা ছেলে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন, ট্রিটমেন্ট পেয়ে হ্যাপি তো? মানে ডাক্তারবাবুরা যেরকম বলেছিলেন যত তাড়াতাড়ি বা যত দিনের মধ্যে আপনার সন্তান ভালো হয়ে যাবে বলেছিলেন, তত দিনের মধ্যে কি হলো? মেডিসিন কাজ করলো? হ্যাঁ, আমি সব জায়গায় দেখিয়েছি, আমার ছেলে ছাড়েনি। তো টিভিতে দেখে আমি ফোন করে গেছিলাম, আমি আমতলাতে দেখিয়ে আমার ছেলে সেরে গেছে। ভেরি গুড, খুব ভালো লাগলো দিদি ভাই। এবার বলুন কি প্রবলেম, আরেকটা কি প্রবলেম? আজ আমি স্বামীর বিষয়ে একটু জানতে চাই। একটু বলে বলে যাচ্ছে বলে এখানে স্কিনের ডাক্তার দেখাই, যেতে পারছি না। বলছি পায়ে ওই হাঁটা ঠিক নয়, মানে 6 বছর এই 7 বছর হয়েছে, আঙুলগুলো হাফ হয়ে যাচ্ছে, জল লাগলে বেশি হচ্ছে। হাজার টাইপের সমস্যা, হাজার সমস্যা, মানে আঙুলগুলো ক্ষয়ে ক্ষয়ে মানে অর্ধেক হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখুন এই যে জিনিসটা আপনার হয়েছে, আপনার স্কিন কি প্রচুর ড্রাই? ড্রাই মনে হয়, এটা আমার স্বামীর মানে পায়ের জন্য বলছি, দুটো পাতেই। হ্যাঁ, আপনি ওনার স্কিন কি ড্রাই আছে? ওই স্কিনটা কি বলতে পারবো না। আর বলছি আমি এখন ওই সরষের তেল লাগাচ্ছি, নাইসিল পাউডার আর ওই বোরোলিন। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন শুনুন দেখুন মা, দিদি ভাই, আপনাকে আমি শুনুন। একটা কথা বলি, আপনি যেভাবে আমাদের চেম্বারে এসেছিলেন, আপনার ছেলেকে সুস্থ করলেন, আপনি খুশি আছেন, সত্যি আমাদের খুশি লাগলো একটা রোগী যখন ভালো হয়। তো ফার্স্ট অফ অল আপনাকে বলি কি, আপনি এটা প্রথম ভুল করছেন কি, আপনি নিজেই ট্রিটমেন্ট করছেন। দেখুন আমি বলবো না কি সরষে তেল আপনি লাগাচ্ছেন বা যে পাউডারগুলো লাগাচ্ছেন সেটা হয়তো আপনার কাজের নেই, বা হয়তো আপনার উল্টো রিয়েকশনও তো হতে পারে। কোন সময় কি দিতে হবে এই কাজগুলো দায়িত্ব আপনি ডাক্তারবাবুর উপর ছেড়ে দিন, ঠিক আছে? তো আমি আপনাকে একটাই জিনিস বলবো, স্কিনের ম্যাটার রয়েছে, কি জিনিসটা আছে প্রপার আমাকে দেখতে দিন। না দেখে এখান থেকে ডায়াগনোসিস আমি করতে পারবো না কি রয়েছে, আর এখান থেকে আমি কোনো ওষুধও বলতে পারবো না। আগামী বৃহস্পতিবার দিনই আমাদের আমতলা চেম্বার আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আমতলা চেম্বারে এসে যোগাযোগ করুন। যেভাবে আপনার ছেলে সুস্থ হয়েছে সেভাবে আপনার হাজব্যান্ডও সুস্থ হবে। একদম। ডক্টর হালদারের কাছে আরো একবার যাব। কিডনি সংক্রান্ত যে সমস্যাগুলো বলছিলাম ডাক্তারবাবু, ছোট করে যদি একটু বলেন যে সিমটম কি, মানে আমার কিডনির প্রবলেম আমি বুঝবো কি করে ফার্স্ট স্টেজটাতে আর কি? প্রথমতই বলে রাখি, আমাদের একটা সিমটম যেটা খুব সহজে আমরা দেখতে পাই সেটা হচ্ছে সোয়েলিং হওয়া, যেটা হচ্ছে পায়েতেও সোয়েলিং থাকবে, তার সাথে সাথে ফেসে মানে ফুলে যাওয়া। এখন এইটা যদি আমরা প্রথমেতেই লক্ষ্য করতে পারি যে আমার পাটা ফুলছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলেও আমাদের পা ফুলছে, তো আর তার সাথে সাথে ফেসেও একটা হালকা সোয়েলিং টাইপের আসে, তো সেটা থেকে প্রথমেই ধরতে হবে যে হ্যাঁ আমার কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে। এবং তার জন্য যদি প্রথমেই রিপোর্টটা করে নেয়, যদি একটা ইউএসজি রিপোর্ট করে নিলেন কিংবা যদি ব্লাড টেস্ট কিছু করে নেন, তাহলেই সেখানেতে ধরা পড়বে। আর তার সাথে সাথে আর একটা জিনিস করে রাখি, এই শুরুতেই যদি আপনি এই ট্রিটমেন্টটা নিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাকে সেই লং টাইম ধরে মেডিসিন, লং টাইম ধরে কোনো রকম কিচ্ছু খাওয়ার দরকার পড়বে না। এবং একটা সবথেকে বড় কথা হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই। একদম। অন্যান্য এতে কি আপনি লং টার্ম ধরে খাচ্ছেন মেডিসিন, তার একটা সাইড এফেক্ট থাকছে, সেখান থেকে লিভারের প্রবলেম আসছে, সেখান থেকে আরও অনেক রকমের প্রবলেম সেটাকে বাড়িয়ে দিচ্ছে। তখন আপনাকে একসাথে অনেকগুলো ধরনের ট্রিটমেন্ট করতে হচ্ছে এবং সেটা লং টাইম, সারা লাইফ। আপনি ডায়ালিসিস করছেন, আপনাকে করে যেতেই হবে, এই নয় যে সেটা বন্ধ হবে। কিন্তু আমরা যেটা বলি, আমাদের কোনো ট্রিটমেন্টই লাইফ লং ধরে চলে না। আমরা বলে দিই, রিপোর্ট দেখি কোন স্টেজে আছে, সেই স্টেজটা আমরা দেখে আমরা শুরুতেই বলে দিই যে আমার এই টাইমটা আমরা লাগবে, এই টাইমটা আমরা নেব। একদম ঠিক কথা। মানে মনের একটা শান্তি, একটা মানে
মনে হচ্ছে যেন কোথাও ভয় কাজ করছে না, আর কিডনির সমস্যা মানে ভয় ভয় আতঙ্ক, আরে আমার কিডনির সমস্যা হয়ে গেল। তবে ডাক্তারবাবুরা যেভাবে বোঝাচ্ছেন এভাবে যদি ফার্স্ট স্টেজেই আপনি নিজে একটু উপলব্ধি করে একটা টেস্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু কোনো রোগী আপনার জন্য আতঙ্কের নয়। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ প্রবলেম হচ্ছে কি বলুন তো, আমার এই গরমে যে ঘামটা হয় না, নর্মালি যে ঘামের একটা গন্ধ থাকে ঠিক আছে, কিন্তু আমার না মানে ঘাম থেকে একটা খারাপ টাইপের গন্ধ বেরোয় আর কি। মানুষের সাথে যেতে পারি না বা পাশে থাকতে পারি না, ওটা কিসের জন্য হচ্ছে আর কি করলে এই জিনিসটা ঠিক হবে একটু যদি ডাক্তারবাবু বলে দিতে পারেন। আচ্ছা আগে আপনি এটা বলুন কি আপনার স্টুল ক্লিয়ার হয়, পেট পরিষ্কার হয়? একদম ক্লিয়ার, পার ডে একদম পুরো ক্লিয়ার হয়। আমি আচ্ছা, আপনি খুব বেশি কি রিচ খাওয়া বা জাঙ্ক ফুড ফাস্ট ফুড খান? না 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 সেরকম কিছু খাই না, কিন্তু খুব অ্যাভয়েড করে চলি। জল সারাদিনে ক লিটার খান? জল 2 লিটার 1.5 লিটার এরকম, এর বেশি হয় না। না, এটাই আপনি ভুল করছেন। আর সেকেন্ড নাম্বার হচ্ছে আপনি কোনো নেশা করেন? না একদম কিচ্ছু, কোনো নেশা নেই। কোনো স্মোকিং কিছু করেন না তো? কিচ্ছু না কিচ্ছু না। হ্যাঁ, তো এবার আপনি শুনুন ভালো করে কি আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে, আপনি জল ইনটেক করুন বেশি, ঠিক আছে? মিনিমাম একটা সুস্থ রোগীকে আমাদেরকে আপনার যে ওয়েট রয়েছে সেই ওয়েট অনুযায়ী 10 গ্লাস আপনাকে অ্যাড করতে হবে। আপনি মিনিমাম 3 লিটার আপনি জল খান, ঠিক আছে? এইটা আপনি খেতে চালু করুন। কারণটা হচ্ছে কি আপনি যে জল খাচ্ছেন সেটা কি হচ্ছে, আপনার হয়তো ইউরিনটা কম হচ্ছে, ইউরিন কম হওয়ার পর কী হয় কি আমাদের লোম থেকে কিন্তু ঘামগুলো বার হচ্ছে। এই যে জিনিসটা হচ্ছে আপনি এটা বলছে বিচ্ছির একটা গন্ধ আসছে, কেন কি আপনি জানেন না আপনার যে ঘাম বেরোচ্ছে সেটা ঘাম নয়, সেটা আপনার পেচ্ছাপ রয়েছে। আপনি অবাক হয়ে যাবেন কি এই কথাটা আমি কী বলছি আপনাকে, এটা সত্যি কথা। কেন কি আমাদের শরীরের মধ্যে যে ছিদ্র জায়গা রয়েছে যেখান থেকে ডাস্টগুলো বার হয়, কোন কোন জায়গা আছে? নাক, কান, আমাদের স্টুল যেখান থেকে পেট পরিষ্কার পায়খানা জায়গা, পেচ্ছাপের জায়গা, ঠিক আছে? এর সাথে আমাদের যে লোমগুলো আছে এই লোম জায়গা, এইগুলোকে ডাস্ট আপনার বার হয়। তো যখন আপনার ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, পেচ্ছাপটা যদি পরিষ্কার হচ্ছে না, জল যদি আপনি বেশি যদি খাচ্ছেন না, তাহলে কী হবে, আপনার ঘামটা বেরোবে। এই যে ঘামটা যে বেরোচ্ছে এটা বিচ্ছির একটা গন্ধ যে আসছে, সেটা পিছনে কারণ হচ্ছে এটাই, আপনাকে রক্ত পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তো আপনি বললেন কী করলে ভালো হবো, তো অবশ্যই এনবিবি আপনাকে হাত ধরতে হবে। আর বারাসাতের পাশেই আমাদের চেম্বার আছে মধ্যমগ্রাম, যেটা আমাদের হেড অফিস, যেখানে প্রতি সোমবার আর শুক্রবার দিনে আমাদের ওপিডি হয়। সেখানে এসে যোগাযোগ করুন, যাতে আগামী দিন আপনি সমস্যা থেকে ভালো হয়ে যাবেন। একদম। আর ভালো হওয়ার জন্য কি করতে হবে আপনাকে? শুধুমাত্র অনুষ্ঠান দেখতে হবে না দাদা, এতে কিন্তু যথেষ্ট নয়। অনুষ্ঠান দেখলে সচেতনতা বাড়ে, কিন্তু যোগাযোগ কিন্তু আসল কথা। ডাক্তারবাবুদের কাজ পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে একটা নাম্বারে ফোন করতে হবে, 9830235527 বা 37। দুটি নাম্বার বললাম, দুটি নোট করবেন, যে কোনো একটিতে ফোন করুন এবং কথা বলুন। এবং ডাক্তারবাবুর প্রচেষ্টা যেন আপনাকে কোনো কষ্ট করতে না হয়, আপনাদের যেন বেশি ছোটাছুটি করতে না হয়। ছুটোছুটি করবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডক্টররা এবং স্টাফরা। আপনারা শুধুমাত্র বাড়ি থেকে বেরিয়ে 2 কদম এগিয়ে আসুন না, দেখবেন জটিল কঠিন সমস্যার সমাধান পাবেন। আর হ্যাঁ, সচেতনতা, যেটা ডক্টর এ হালদারও বললেন, সবসময় সচেতন থাকুন, তাহলেই কিন্তু আপনি অনেক রোগ থেকে নিজেকে মুক্তি দিতে পারবেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ইচ্ছাপুর থেকে বলছি, সরল গাঙ্গুলি। হ্যাঁ বলুন দাদা, বয়স কত? আমার বয়স তো 70। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে দাদা? আমার তো সমস্যাটা বলতে মুখে রিসেন্ট দেখছি একটু থুতুটা বেশি হচ্ছে। আচ্ছা, থুতু বেশি হচ্ছে। পেট পরিষ্কার হয় আপনার? হ্যালো, আপনার কি পেট পরিষ্কার হয়? হ্যাঁ একটু কনস্টিপেশন আছে, একটু এর ভাবটা আছে। আচ্ছা, থাইরয়েডের সুগারের কোনো সমস্যা আছে আপনার? না। থাইরয়েড সুগারের কোনো সমস্যা নেই। আপনি কোনো স্মোকিং করেন বা কোনো নেশা করেন? না না না, কোনো নেশা করেন না। সব থেকে আগে আপনি একটা কাজ করুন, যেটা হচ্ছে তুলসী পাতা, ঠিক না? সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। আপনার যে থুতুটা অ্যাক্সেস বেশি হচ্ছে সেটা পিছনে একটা কারণ আছে, আমাদের পেট। যদি পেট পরিষ্কার না হয় তাহলে আপনার চাপা অ্যাসিড হয়। এই চাপা অ্যাসিডের মধ্যে আপনি ভাবছেন যে ওটা থুতু বেরোচ্ছে, সেটা কিন্তু থুতু নয়, সেটা আপনার কিন্তু অ্যাসিড আছে। আপনি দেখবেন কিন্তু দাঁত আস্তে আস্তে আপনার হলুদ হয়ে যাবে, দাঁতটা আপনার কিন্তু কালারটা চেঞ্জ হবে। আমি আপনাকে বলবো উষ্ণ গরম জল খেতে চালু করে দিন, তাতেই আপনি অনেক উপকার পেয়ে যাবেন। আর ইচ্ছাপুর থেকে বলছেন, আপনার যদি হাওড়া ইচ্ছাপুর থাকে তাহলে হাওড়াতেও আমাদের চেম্বার আছে। আর কলকাতায় যদি ইচ্ছাপুর বলছেন তাহলে আপনার মধ্যমগ্রাম চেম্বারে এসে দেখা করুন।
যাতে এই সমস্যাটা বেশি দিন না থাকে। আবার অনেক সময় দেখা যায় যদি পেটে যদি কৃমি থাকে তার জন্যও কিন্তু এই জিনিসটা হয়। তো প্রপার কী জন্য হচ্ছে, আমি কি বললাম, একটা রোগের পিছনে অনেক কারণ থাকে। ডায়াগনোসিস যদি ভুল থাকে, ডায়াগনোসিস যদি সঠিক না হয়, আপনার কিন্তু চিকিৎসাটাও কিন্তু ভুল হবে। তো আমি আপনাকে বলবো এসে দেখা করুন, তাহলে আপনি সমস্যার সমাধান পাবেন। একদম। আরো একবার ডক্টর রেহালদারের কাছে যাব। ডাক্তারবাবু, আমরা কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করলাম, সিকেডি নিয়ে কথা বললাম, আমরা ট্রিটমেন্টে আসবো সিকেডির। তার আগে আরেকটা প্রশ্ন করব যে কিডনিতে স্টোন, এটাও একটা বড় প্রশ্ন, এবং কিডনিতে স্টোন হোক, গলব্লাডার স্টোন হোক, আমাদের আর কোনো উপায় নেই, অপারেশন করে ফেলতে হবে। এই মানসিকতা যাদের রয়েছে তাদের জন্য কি অ্যাডভাইস রয়েছে? দেখুন, এটাই বলবো, অপারেশন করে নিলেন, কিডনির স্টোনের অপারেশন করেছেন এবং সেটা কিন্তু আবার হয়েছে, এরকমও দেখা গেছে কিডনির ক্ষেত্রে। গলব্লাডারের ক্ষেত্রে একটা অঙ্গকে বাদ দিয়ে দিতে হচ্ছে, তাহলে এইটা কিসের ট্রিটমেন্ট হলো? আমরা সবসময় চাইবো যে আমাদের গলব্লাডার থাকুক, কিডনির সমস্যার জন্য বলবো যে যাতে আবার না হয়। তো আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা এই নয় যে আপনাকে দীর্ঘদিন ধরে করতে হচ্ছে, লং টাইম ধরে করতে হচ্ছে। আমরা স্টোনের জন্য মেডিসিনস দিই, রিপোর্ট করি, স্টার্টিংয়েই একটা রিপোর্ট করে দেখে নিই যে কতটা পরিমাণ, কতটা সাইজ আছে, এবং তারপরে আবার আমরা 2 মাস 2.5 মাসের পর আবার আমরা একটা রিপোর্ট করি। তো সেখানেই আমরা পার্থক্যটা পেয়ে যাই। এইটা নয় যে আমরা বানিয়ে দিচ্ছি, আপনি নিয়ে আসুন, আপনার যেখানে পছন্দ, যেখানে আপনার ভালো লাগে সেখান থেকে আপনি টেস্ট করে নিয়ে আসুন, আমরা সামনে দেখিয়ে দেবো যে আপনি শুরুতে এসেছিলেন আর এখন, তারপর আমরা টাইম বলে দেবো, দেখবেন পুরোপুরি ওইটা রিমুভ হয়ে যাবে। আর গলব্লাডারের ক্ষেত্রে আর একটা কথাই বলবো যে অঙ্গ বাদ দিতে হবে না। আমরা বহু এরকম পেশেন্ট পেয়েছি যাদের গলব্লাডারের স্টোনও আমরা মেডিসিন দিয়ে সারিয়েছি। একদম, মানে গলব্লাডারে স্টোন হোক বা কিডনিতে স্টোন হোক, সেটা মেডিসিনের সাহায্যে কিন্তু পুরোপুরি নির্মূল করা সম্ভব। আর সবটার জন্য যোগাযোগ করাও কিন্তু উচিত, এবং এটাকেও সম্ভব করে তুলুন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে নাম্বার আপনাদের জন্য। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি, আচ্ছা, বলুন। বলছি আমার হচ্ছে পাটা, মানে আমি ঘুম থেকে ওঠার পর পাটা কাঁপে, আর হচ্ছে আমার একটু ডিসব্যালেন্সের প্রবলেম ছিল, তো এখন নেই ডিসব্যালেন্সের প্রবলেমটা। আচ্ছা, পাটা কাঁপে, একটু আপনার বয়সটা বলবেন ম্যাডাম? আমার বয়স হচ্ছে 22। 22 বছর বয়স তোমার, আর পাটা কাঁপে ঘুম থেকে ওঠার পর। আচ্ছা, পা কি শুরু হয়ে গেছে? হ্যাঁ। পা কি শুরু হয়ে গেছে? না, পা শুরু হয়নি। আচ্ছা, আপনার শরীর কেমন, রোগা না হেলদি? না, আমি রোগাই। রোগা আছেন, আচ্ছা। আর আপনার পা কাঁপছে, এটা আপনি কতদিন ধরে? আমার ডিসব্যালেন্স হয়েছিল, কিন্তু এটা এখন ঠিক আছে। আমি আপনাকে বলেছি কতদিন ধরে এটা? এটা হচ্ছে তাও 6 মাস এরকম। 6 মাস। আপনি কোনো ডাক্তারকে দেখাচ্ছেন এখন? হ্যাঁ, ডাক্তারকে দেখিয়েছি, তো ওটার জন্য আমার মানে ওষুধ দিয়েছিল, তখন আমার ডিসব্যালেন্সের প্রবলেমটা ঠিক হয়েছে। আচ্ছা, না, বাইরে যেতে আমি ভয় পাচ্ছি। তো এখন বর্তমানে আপনি কি করছেন তাহলে? এটা নিয়ে কি ভাবছেন বা কি করছেন? এখন আমি আমার একটু এক্সারসাইজ করা হচ্ছে, ফিজিওথেরাপি বাড়িতে। তাতে কিন্তু আপনি কোনো রকম উপকার পাচ্ছেন না, তাই তো? না, তাও আমার অনেকটা আগের থেকে অনেক ঠিক হয়েছে শরীরটা। দেখুন, আপনাকে আমি কথা বলে দিই, আপনি ফিজিওথেরাপি যেটা করছেন এটা খারাপ কিছু করছেন না, ঠিকই করছেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনাকে চিকিৎসাও নিতে হবে না ম্যাডাম। আপনি যদি চিকিৎসা যদি না নেন, শুধু আপনি ভাববেন আমি ডিপেন্ড থাকবো ফিজিওথেরাপির উপরে, আমি ভালো হয়ে যাব, এটা কিন্তু ভুল ধারণা। কারণটা হচ্ছে কি, দেখুন আপনার 22 বছর বয়স, আর আপনি এখন থেকে ব্যালেন্স পাচ্ছেন না। আর যেটা আপনি বললেন কি লাস্ট আমি 6 মাস ধরে আমার এই সমস্যাটা রয়েছে, আমি বাইরে বেরোতেও কিন্তু আমার ভয় লাগে। আপনি জীবনে করবেন কি? আপনার নিজের সন্তান হলে আপনি তাকে কি আপনি দেখাবেন? একটা বলা কি, বাচ্চাকে মা কিন্তু আঙুল ধরে হাঁটানো শেখায়, কিন্তু আপনি যদি নিজেই হাঁটতে পারছেন না, তাহলে বাচ্চাকে আপনি কি করবেন? শুনতে আপনার খারাপ লাগছে, আমি তো এরকম কথাগুলো বলি যাতে আপনার বুদ্ধিগুলো খুলুক। কারণটা হচ্ছে কি, আপনি কোনো ট্রিটমেন্টই করছেন না, 6 মাস ধরে রয়েছে, আর আপনি কিন্তু বাড়িতে বসে রয়েছেন, এটা আপনার ভুল জিনিস। আপনার একটা কাজ করুন, যা সমস্ত রিপোর্টগুলো, যে রিপোর্ট আপনার রয়েছে সেই রিপোর্টগুলো নিয়েই শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, এটা আগামী শনিবার দিনই আমি থাকবো শিলিগুড়িতে, সেটা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে শিলিগুড়ি অ্যাড্রেসটা নিয়ে নিন, সেখানে এসে দেখা করুন। আর এই প্রবলেমকে ভালো করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমাদের দেখছেন তো এখানে যত ডাক্তাররা রয়েছে তারা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ডক্টররাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তা আপনি ভাবুন এনবিপি কোন জায়গায় রয়েছে।
ইনফ্যাক্ট আমরা বলে দিই বাংলাদেশ চেম্বারটি নিয়ে, যেটা আমরা অনেক দিন ধরে প্ল্যানিং ছিল, এটা কিন্তু কোনো কারণের জন্য ডিলে হচ্ছিল, কিন্তু এবার ঠিক হয়ে গেছে। এপ্রিল মাসে কিন্তু আমাদের বাংলাদেশ চেম্বারও ওপেন হচ্ছে, যেহেতু আমাদের সঙ্গে ডক্টর হালদার রয়েছেন আর ওনার গিরিপ ছিল, অলরেডি উনি বাংলাদেশে চেম্বার করতেন বা এখনও রয়েছে ওনার চেম্বার, তার সাথে সাথে আমাদের দুবাইতে চেম্বার। তো এই যে ডক্টর টিমগুলো যদি না হয়, দেখুন প্ল্যানিং সবার আছে, কিন্তু একা মানুষ সব জায়গায় যেতে পারে না। তো এই কারণের জন্য দরকার আছে আমাদের গ্রুপ অফ ডক্টরস। তো এখন আপনাদের কাছে কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট নয়, প্রত্যেক স্টেটে এনবিপি চেম্বার চালু হবে। একদম, আমরা সেই ছোটবেলায় পড়েছি না, একতাই বল, এটা কিন্তু খুব সত্য কথা। একসাথে এতজন অভিজ্ঞ চিকিৎসকের ছত্রছায়ায় আপনি থাকতে পারবেন, ভাবুন, ভাবলেই যেন মনে হয় রোগ কিন্তু ভয় পালিয়ে যাবে। আর তার জন্য বলছি যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। চেম্বারের কথায় আমি চট করে আসবো, তবে তার আগে আরেকটা ফোন নেব। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। আচ্ছা বলুন দাদা, কি সমস্যা? ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। নমস্কার, বলছি আমার টিউমার হয়েছে, উনি ঘামাতে পারছে না, গলা খেতে পারছে না, গলা ঘাড় ঘুরতে পারছে না। অনেকদিন ধরে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছিল, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, সেই হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সেরকম কিছু সুফল পাই। আচ্ছা, টিউমারটা কোন জায়গা আছে? গলায় মানে গলকম্বলের দিকে, লেফট সাইডে। আচ্ছা, লেফট সাইডে গলায় এরকম টিউমারের মতো হয়। আপনার রিপোর্টগুলো করা আছে তো? রিপোর্ট করা আছে। আপনি একটা কাজ করুন, দেরি না করে না, সামনের শুক্রবারই আমাদের চেম্বার আছে বেলুরে, আর শ্রীরামপুর থেকে ওটাই আপনার সামনে পড়বে, 12টা থেকে 2টো অবধি আমি থাকবো, ঠিক আছে? আপনি ওই রিপোর্টগুলো নিয়ে একটু বেলুর চেম্বার এসে দেখা করুন। এই টিউমারটা ভ্যানিশ করা যায়, কোনো অপারেশন করতে হবে না, ওষুধ দিয়ে টিউমারটা গলে যাবে, আর আগামী দিন আপনি রিপোর্ট করেও দেখতে পারবেন, ঠিক আছে? না না, এই বয়সে আপনি অপারেশন করতে যাবেনই না, কারণটা আপনাকে আগে এটা জেনে নিতে হবে এই টিউমারটা কোনো খারাপ কিছু আছে কিনা। দেখুন প্রত্যেক টিউমার কিন্তু ক্যান্সার হয় না, কিন্তু হতেও সময় লাগে না। তো তার জন্য আমরা ট্রিটমেন্ট করার সময় কিন্তু সিএ রিপোর্টটা করিনি, যে কারণের জন্য আপনি জানতে পারবেন কোনো খারাপ কিছু আছে কিনা। যদি ধরুন আপনার কিছু খারাপ কিছু আছে, আর তার মধ্যে আপনি যদি অপারেশন করতে যাচ্ছেন বা সার্জিক্যাল কোনো কাজ করতে যাচ্ছেন, রোগটা কিন্তু হু করে ছড়াবে। তো আমি আপনাকে বলবো একটু ট্রিটমেন্ট করান, ঠিক হয়ে যাবে, কোনো অপারেশনের চক্কর পড়বেন না। একদম চট করে একটুখানি বলে রাখবো যে ল্যান্সটাউন কালীঘাটে কিন্তু চেম্বার রয়েছে হাতিবাগানে চেম্বার রয়েছে, মধ্যমগ্রাম যেটা কিন্তু হেড অফিস, সপ্তাহে 2 দিন এখানে কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিকুড়ি বাজার, দাসনগর, বেলুর এবং বকুলতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন আপনারা। মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, নর্থ বেঙ্গল ঘাসা বন্ধুরা ওদিকে যোগাযোগ করুন। এছাড়া ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে পাচ্ছেন। এখন তো ডাক্তারবাবু একটার পর একটা চেম্বারের কথা কিন্তু বলছেন, মানে কামিং সুন, খুব শীঘ্রই এগুলো কিন্তু আসতে চলেছে। দক্ষিণ 24 পরগনার আমতলা চেম্বারটার কথাও কিন্তু মাথায় রাখবেন। আর অবশ্যই মাথায় রাখুন, এনবিপিতে এলেই ভালো হওয়া সম্ভব। আমাদের কথা বিশ্বাস করতে হবে না, যারা এসেছেন, যারা ভালো আছেন, তাদের কথা একটু শুনুন না, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। নাম? স্বর্ণময়ী আদর। বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্যে আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যেন যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি।
আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেইও। ভালো খবর পেতে আমাদের সর্বদা ভীষণ ভালো লাগে। নিজের হয়তো এখনো অবধি ভালোটা হয়নি, অন্যের তো হয়েছে। অন্যের যখন হচ্ছে তখন চেষ্টা করলে কিন্তু আমারও হবে। আর চেষ্টাটা কিভাবে করব, এমন কিছু পরিশ্রমের কাজ কিন্তু নয়। আপনার সমস্যা যখন আছে তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আমরা আলোচনায় আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে দুজন চিকিৎসকই উপস্থিত রয়েছেন। ডক্টর বি শর্মার কাছে আমি আবারও যাব। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব ডাক্তারবাবু, সেটা হচ্ছে প্রস্টেটের প্রবলেম। কারণ এই সমস্যাটাও একটা বড় ধরনের সমস্যা এবং এই সমস্যার জন্য কিন্তু পুরুষ বন্ধুরা ব্যতিব্যস্ত। কে আছেন আগে একটু দেখে নিই। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, আমি আমার মায়ের হাঁটু ব্যথার সম্বন্ধে কি ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে চাই। কি সমস্যা? হাঁটু ব্যথা। আচ্ছা আচ্ছা, হাঁটু এক্সরে রিপোর্ট করেছেন কি আপনি? হ্যাঁ, এক্সরে রিপোর্ট করা হয়েছিল এবং আরো যে পরীক্ষা নিরীক্ষা ডাক্তারবাবু করতে বলেছিল সেগুলো করা হয়েছিল। আচ্ছা, সেগুলো করার পর ডাক্তারবাবু বলেছেন যে সমস্যা কিছু নেই, শুধু ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি করলে যদি রোগ সেরে যেত তাহলে আপনার চিকিৎসা করতে হতো না। দেখুন, প্রথম কথা হচ্ছে কি, আপনার যে ডাক্তারবাবু যে কথাটা বলেছে এটাই ভুল কথা বলেছে। কিছু নেই তাহলে ফিজিওথেরাপি কেন? আগে প্রমাণ করুন কি আমার হলো কি। ফিজিওথেরাপি কেন হয়? নার্ভের সমস্যাতে কি হয়, ঠিক আছে? বা কেন করাচ্ছেন আপনি, কি জন্যে ফিজিওথেরাপি লাগছে? আপনি ব্লাইন্ড আছেন। ব্লাইন্ড বিশ্বাস কারো উপরে করবেন না। দেখবেন ডক্টর হালদার কি বলেন একটা কথা, উনি বলেন কি রিপোর্ট বেস ট্রিটমেন্ট, মানে আপনার কি রিপোর্ট রয়েছে আপনার খুশি অনুযায়ী যেখান থেকে আপনি রিপোর্টটা করে নিন, আর চিকিৎসা হওয়ার পর আপনার খুশি অনুযায়ী যেখান থেকে রিপোর্টটা করে নিন। কতটা সুস্থ আছেন সেই প্রমাণটা আপনার রিপোর্টই করে দেবে, আমরা বলবো না। তো এটাই হচ্ছে ট্রান্সপারেন্সি চিকিৎসা এনবিপিতে, ঠিক না? তো আপনার যে হাঁটু যে সমস্যাটা রয়েছে মায়ের, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। দেখবেন এখন পরিষ্কার, এখন আপনার যে স্মার্ট ওয়ার্ক আমরা করি, স্মার্ট কাজ করি, স্মার্টফোন ইউজ করি, তো আপনার যে হয়েছে দেখুন লেখা থাকবে ইমপ্রেশন বলে বা রিমার্কস বলে লেখা থাকবে অস্টিওআর্থ্রাইটিস। সেটা নিয়ে একটু গুগলের মধ্যে সার্চ করে নিন, আপনি দেখে নেবেন অস্টিওআর্থ্রাইটিস মানেটা কী হয়। আমাদের যে দুটো হাঁটু আছে, দুটো হাড় আছে, এই হাড়ের মাঝখানে যে নরম গদ্দিটা রয়েছে তাকে বলা স্নায়ু ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে কী হয়, শেষ হয়ে যায়, তখনই দুটো হাড়গুলো জুড়ে যাওয়ার পর ঘষণ খেয়ে ব্যথা যন্ত্রণাটা হয়। আর এর মধ্যে ফিজিওথেরাপি করলে কোনো লাভ হবে না, ঠিক না? আপনাকে তৈরি করতে হবে এই নরম গদ্দিটা কী করে তৈরি হোক। বাঁকুড়া থেকে বলছেন, বাঁকুড়ায় আমাদের সামনে চেম্বার রয়েছে রবিবার দিন। আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে প্রপার অ্যাড্রেসটা জেনে নিন, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আসলে দেখাতে পারবেন না, চেম্বারে প্রচুর ভিড় হয়। বারবার বলছি আপনাকে, অ্যাপয়েন্টমেন্ট করলে আপনার সুবিধা হবে, সেখানে এসে যোগাযোগ করুন। আপনার মাকে ভালো করার দায়িত্ব কিন্তু আমাদের। একদম। আমি প্রশ্নটা একটু ডক্টর হালদারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবু, প্রত্যেকদিন তো চেম্বারে প্রচুর পেশেন্ট দেখতে হয়, সেখানে প্রস্টেটের সমস্যা নিয়ে মানে সাধারণত ঠিক কোন বয়সের মানুষজনদের প্রবণতাটা বেশি সমস্যা হওয়ার? মেনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে 60 বছরের ওপরে। আচ্ছা, 60 বছরের ওপরে এই প্রস্টেটের প্রবলেমটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। কি হয়, একটা বয়স যখন বাড়ে তখন কি হয়, আমাদের পেচ্ছাপ আটকে রাখার যে ক্ষমতাটা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। কারণ ওখানকার কিছু মাসেলস আছে, ওখানকার কিছু নার্ভ আছে, সেগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং তার সাথে সাথে কি হয়, আমাদের প্রস্টেটটা বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কী হয়, সমস্যাটা কোথায় দেখে যে একদমভাবেই পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ বারবার যাচ্ছে এবং আস্তে আস্তে কী হয়, একটা পেন অনুভব হয় ওখানেতে। তো অন্যান্য জায়গাতে যে ট্রিটমেন্টটা করা হয় সচরাচর, সেখানে কী হয়, ওই ওষুধ দিয়ে দেওয়া হলো,
সেটা এখন ওনাকে খেয়ে যেতে হবে। ইমপ্রুভমেন্ট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, অনেক জায়গায় দেখেছি কেউ বলে আমি 5 বছর 6 বছর ধরে আমি ওষুধ খাচ্ছি, কিন্তু আমার ওই একই জায়গায় আছে। কিন্তু সেই কারণে বলবো যে আপনি যখন দেখছেন আমার 1 বছর হয়ে গেল আমার কোনো রকম লাভ হচ্ছে না, তাও কেন আমি কন্টিনিউ করব? আমরা যেখানেতে বারবার ধরে বলি যে আমরা কোনো রকমভাবে লং টাইম ট্রিটমেন্ট করি না। আমরা প্রথমেই রিপোর্ট দেখব, কন্ডিশন দেখব যে ওনার কোন স্টেজে আছে, অস্টিওমেগালিটা কোন স্টেজে আছে, সেই স্টেজ অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা দেবো। দুরকমভাবে আমরা ট্রিটমেন্টটা দেবো। যদি দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে স্টার্টিংয়েতেই এসছেন, আমরা সেখানেতে ওষুধ দিয়ে দিই। আর একটা জিনিস যেটা লাগে বারবার ধরে বলবো সেটা হচ্ছে পঞ্চকর্ম। পঞ্চকর্ম থেরাপিটা এর ক্ষেত্রে কিন্তু খুব খুব ভালো কাজ করে। এই পঞ্চকর্মটা হলো আমাদের টোটাল বডিকে ডিটক্সিফিকেশন করা। তো সেইটা যখন আমরা করব তখন কি হবে দেখবেন একটা সময় গিয়ে ওষুধ বন্ধ হয়ে যাবে। আমরা বারবার বলছি যে আমরা লং টাইম খাওয়াবো না, একটা জায়গায় গিয়ে ওষুধ আমরা বন্ধ করে দেবো, কিছু ঘরোয়া জিনিস আমরা বলে দেবো, সেই জিনিসটা মেনটেন করবেন। হ্যাঁ, সেই কারণেই বললাম পঞ্চকর্মটা এর ক্ষেত্রে অবশ্যই নেবেন। একবার বডি থেকে যে ডিটক্সিক জিনিসগুলো আছে সেগুলো যদি একবার আমরা বার করে দিতে পারি, আমার ওই রোগটা আর হবে না কোনোদিনও। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার মেয়ের বিষয়ে। মেন বয়স কত? এই 13.5-তে পড়েছে, ফেব্রুয়ারি 12 তারিখে 12 মাসে পূর্ণ হলো। বাহ, খুব ভালো কথা। সমস্যা কি? সমস্যা ওই যে মাসে যে মেয়েদের যে অসুবিধাদের সাথে কোনো মাসিক মাসে এসেছে, কোনো মাসে 15 দিন হয়েছে, কোনো মাসে 14 দিন, কোনো মাসে 17 দিন। সেটা কি কারণ হচ্ছে? আপনি কোনো সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে ওনার? কোন রকমের রিপোর্ট করেছেন এর জন্য? হ্যালো, কোন ডাক্তার দেখিয়েছেন এর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ডাক্তারবাবু কোনো রিপোর্ট করতে দিয়েছেন? না, ডাক্তারবাবু যখন রিপোর্ট করতে আপনাকে দেয়নি, আপনি তাহলে টিভিতে আপনি শুনুন। জানবেন কি করে কি রোগ হয়েছে? এটা তো আমি বলি, এটা হু বলে দিয়েছে কি উইদাউট রিপোর্ট আপনার ট্রিটমেন্ট কিসের হবে? কম্পালসারি আছে, আপনার রিপোর্ট করতে হবে, জানতে হবে। এখন আপনি যদি ওই রকমই যদি আপনি ডাক্তারকে দেখাচ্ছেন যে ডাক্তারবাবু আপনাকে রিপোর্টই করেনি, ওরা আপনাকে বলতেই পারছে না কি হয়েছে, আজকে যে ডাক্তারকে দেখাচ্ছিলেন তাকে তো আপনি ফিস দিয়েছিলেন, আপনার অধিকার ছিল কি কেন হচ্ছে সেটা কিন্তু আপনার কথা মুখ থেকে বেরোচ্ছিল না ওখানে। আজকে আপনি আমাকে ফোন করে বলছে ডাক্তার এটা কেন হচ্ছে? কেন ভাই, আপনি কি আমাকে ফিস দিয়েছেন? ডাক্তার বলবো শুনতে আপনার খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব কথা। আজকে আমি যারা আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন চেম্বার হয়, গ্রামে গ্রামে চেম্বার হয়, সেখানে আমাদের ক্যাম্পগুলো যখন লাগে আমরা প্রচুর এরকম পেশেন্ট পাই, তারা আজকেও কিন্তু বাড়িতে অ্যাকোয়াগার্ড নেই, আজকেও কিন্তু ওরা মানে কোনো রিপোর্ট করাচ্ছে না, আজকেও কিন্তু ওরা সুগার এত হাই রয়েছে, কিন্তু ওরা ভাবছে কি হয়তো এমনি আমাদের ইউরিনটা বেশি হচ্ছে, হয়তো আমরা এমনি ঠিক আছি, আমরা চিরতায় জল খাচ্ছি। ভুল করবেন না, এই কারণের জন্যে আগেরকার মানুষরা কিন্তু বেশি মরতো। এখন আপনাকে রিপোর্ট করে জেনে নেওয়া উচিত কেন হচ্ছে। দেখুন আপনার যে মেয়ের যে 15 দিন মাথায় যে পিরিয়ডটা আসছে, বা কোনো সময় আসছেই না, বা হয়তো মাসে হচ্ছে টাইমে হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, আমরা একবার নি বারে বারে বলেছি একটা মহিলা তখনই সুস্থ হবে, তো একটা মেয়ে তখনই সুস্থ হবে যখন ওর মাসিকটা টাইমে টাইমে আসবে, পরিষ্কার হবে। তো আপনাকে করতে হবে একটা পেটে ছবি তুলুন, ইউএসজি রিপোর্ট করান, হোল অ্যাবডোমেনে, ওটা করে আপনার বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে সেখানে এসে যোগাযোগ করুন, যে হেল্পলাইন নাম্বার যে আছে হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। তখন আপনাকে আমরা বলবো যে আপনার মেয়ের কেন এটা হচ্ছে, এটা হলো ফার্স্ট নাম্বার কথা। সেকেন্ড নাম্বার আমরা কি বলবো, কি করে এটা ভালো হবে। থার্ড নাম্বার কি বলবো, আগামী দিন উনি যাতে এই জিনিসটা না হয়, কিভাবে সুস্থ থাকবে সেই উপায়টাও বলে দেবো। ঠিক আছে, একদম একদম ঠিক কথা। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, আমি শোভন দাস বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে কিছুদিন ধরে না পায়েতে কিছু ওই ফোসকা মতন বেরোচ্ছে, বাট হচ্ছে বুঝতে পারছি। পায়ে ফোসকা ফোসকা বেরোচ্ছে? হ্যাঁ, মানে স্কিনের উপরে। তো আপনি কোনো নেশা করেন? না না, নেশা ফেশা কিছু করি না। জল কতটা খান? হ্যাঁ, কতটা জল খান আপনি? জলটা ইদানিং একটু কম খাওয়া হচ্ছে। কেন, পয়সা লাগছে নাকি জল খেতে? পয়সা লাগছে না। তাহলে আপনার পেট পরিষ্কার হচ্ছে?
হ্যাঁ পেচ্ছাপ তো হচ্ছে। আপনার না পেট পরিষ্কার হচ্ছে? হ্যাঁ পেট পরিষ্কার সকালে হচ্ছে। আপনার প্রথম ভুল হচ্ছে কি, আপনি যেটা আমি এতগুলো জিজ্ঞেস করলাম তার মধ্যে আপনি জলটা কম খাচ্ছেন। তো আপনি একটু দয়া করে জলটা বাড়ান, ঠিক আছে? এখন আপনার জল না খেলে আপনার টক্সিনগুলো বার হবে না। একটু আগেই যে কথা বলছেন ডক্টর হালদার, কি আমাদের টক্সিনগুলোকে বার করতে হয়। তো দেখুন টক্সিনগুলো কি, টক্সিন হচ্ছে শরীরের মধ্যে ময়লা। এই যে ময়লাগুলো বার হবে কি করে? আমাদের ঘামের মাধ্যমে, আমাদের স্টুলের মাধ্যমে, আমাদের পেচ্ছার মাধ্যমে। তো এখানের জন্য আপনার একটা মলমূত্র যদি পরিষ্কার যদি না হয় তারপরে কিন্তু হাজারটা হবে। তো প্রথম আপনি যেটা কাজ করুন, জল বেশি করে খেতে চালু করুন, আর চেষ্টা করুন যদি উষ্ণ গরম জল খাওয়া হয় খুব ভালো। হ্যাঁ একটা কথা, আর একটু দামি কথা বলে দিই, কি আপনার স্কিনের মধ্যে ফোস্কাগুলো পড়ছে, এটা একটা চিন্তা বিষয় আছে। কেন কি স্কিন একটা এরকম পার্ট রয়েছে, উইদাউট না দেখে কোনো ডাক্তার আপনাকে ডায়াগনোসিস করতে পারে না, কোনো ডাক্তার আপনার ট্রিটমেন্ট করতে পারে না। কেন স্কিন একটা জায়গা হচ্ছে যেখানে ডাক্তার আর পেশেন্টকে দুটোই আমনাসামনে বসতে হয়, নিজের চোখের পর একটা আপনাকে ডায়াগনোসিস করে দেওয়া হয়। এরপরে যখন আপনার চিকিৎসা নেওয়ার পর 100% আপনার কাজ হবে, ঠিক আছে? একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি একটু আমার বিষয় জানার ছিল। ছোট থেকে পায়ের শিরাতে টান আছে, সেই জন্য হাঁটা চলা করতে অসুবিধা হয়। তো আমি হসপিটালে দেখিয়েছিলাম, তো ওখান থেকে বলেছিল ব্যায়াম করতে, আর কোনো কিছু কথা বলেনি। তো এটা কি করব? ছোটবেলা থেকে মানে জন্ম থেকে তো নয়? জন্ম থেকে বলতে গেলে। জন্ম থেকে। তারা কিন্তু আপনাকে কোনো ওষুধ দেয়নি, এই তো? আপনাকে যে ব্যায়াম বলেছে সে ব্যায়াম করে কোনো লাভ হচ্ছে? ব্যায়াম করে না, কোনো কিছু লাভ হয়নি। আচ্ছা, তো আমি আপনাকে একটাই অ্যাডভাইস দেবো, দেখুন এখান থেকে তো না দেখে আমি কিছু বলতে পারবো না। আর আপনি পুরুলিয়া থাকেন, তো বাঁকুড়াতে আমাদের চেম্বার রয়েছে, আর সেই বাঁকুড়া চেম্বারে এসে একটু যোগাযোগ করুন। দেখুন অবশ্যই ট্রিটমেন্ট আছে। এবার কোন সময় কোন রিপোর্ট করে আগে জানতে হবে কোথায় গিয়ে সমস্যাটা রয়েছে, এরপরে যদি আপনি চিকিৎসা নেবেন তাহলে কিন্তু ফলটা আপনি পাবেন। দেখুন একটা রুগী যখন অসুস্থ হয় না, বলে না কানুন মে ফাঁক হ্যায়, আন্ধা কানুন হ্যায় লেকিন উসমে কানুন মেই ফাঁক হ্যায়। আইনের মধ্যে বলা না আমাদের ফাঁক আছে, তো ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে রোগ যখন হয় তো কোনো না কোনো একটা জায়গায় পয়েন্ট থাকে যেখান থেকে বেরোনোর রাস্তা হয়, সেই পয়েন্টটাই আমাদেরকে খুঁজতে হয় কি কোথায় গিয়ে আমি ঠিক হব। তো আমি একটু বলবো আপনাকে যে একটু আগে ডক্টর হালদার বলছিলেন পঞ্চকর্ম থেরাপি, সেই পঞ্চকর্ম থেরাপি যদি আপনাকে নেওয়া হয়, আপনার শরীরের মধ্যে কেন আপনারই কেন পুরো দুনিয়ার কথা আমি বলে দিচ্ছি, নার্ভের সমস্যার জন্য আপনার যাতে সারা বছর উপরে আপনি যে ওষুধ খেয়ে যাচ্ছেন আর খেতে হবে না যদি পঞ্চকর্ম থেরাপিটা নেওয়া হয়। কারণটা হচ্ছে কি নার্ভকে রিপেয়ারিং করা হয়। আপনি যদি একটা গাড়ি কিনছেন, তার যে সার্ভিস করাচ্ছেন প্রত্যেক মাসে মাসে করছেন, 3 মাসে করছেন, 6 মাসে করছেন, আপনার শরীরে সার্ভিস কম করেছেন। 60 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, কোনো সার্ভিস নেই, তাহলে আপনার শরীরের মধ্যে তো রোগ হবেই, ঠিক না? একটু এসে যোগাযোগ করুন। একদম। আমি ডক্টর ফোনটা একটু নেব, একটু সঙ্গে থাকুন। ডক্টর হালদারকে ছোট করে একটা প্রশ্ন করব। এই যে আমরা প্রস্টেটের সমস্যা বলছি, পুরুষ বন্ধুদের মূলত 60-এর উপরে গেলে হয়, সিমটমটাকে একটু বুঝে নিতে পারবে তারা যে এই সিমটমগুলো হলে তার মানে আমার প্রস্টেটের প্রবলেম আসছে? প্রথমেই যেটা বলি, যেটা খুব সহজে বোঝা যাবে, সেটা হচ্ছে দেখবেন যখন ইউরিন করতে যাচ্ছে, যখন পেচ্ছাপ করতে যাচ্ছে তখন পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে যে কিছুটা পরিমাণ যেন রয়ে গেল, আমার পুরোটা ক্লিয়ার হলো না। এবং তার সাথে সাথে কিছুদিন বাড়তে বাড়তে যে দেখা গেল যে যখন উনি ইউরিন করতে যাচ্ছেন একটা হালকা পেন অনুভব করছেন, ওখানেতে ব্যথা অনুভব করছেন। তো এইরকম যদি সময়তে যদি ওনারা এই জিনিসটা বুঝতে পারেন, এবং বারবার বলবো যে যখনই আপনার এরকম ফিল হবে আপনি গিয়ে রিপোর্ট করান। রিপোর্টটা করালে আপনি দেখবেন আপনার ওখানেতে পরিষ্কারভাবে লেখা থাকবে যে প্রোস্টেটোমেগালি। আচ্ছা, বেশ। আর এই যে প্রস্টেটকে অপারেশন করারও কোনো পরামর্শ দিয়ে থাকে মডার্ন ট্রিটমেন্টের চিকিৎসকেরা? অবশ্যই ফার্স্টের ওনাদের কাছে অপারেশন ছাড়া আর অন্য কোনো রকম কিছু নেই। অপারেশন করে নিতে বলেন, কিন্তু তাতে লাভ সেরকম কিছু হয় না, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, এর কমপ্লিকেশন অনেক হয়। একটা অপারেশন করার অনেক রকম কমপ্লিকেশন হয়। তো আমরা যেটা করি, আমরা কি কোনো রকম অপারেশনের দিকে যাই না, আমরা মেডিসিন এবং পঞ্চকর্ম এই দুটোর মাধ্যমেতে আমরা একদম সুস্থ করে তুলি, এবং সেটা তাও একটা টাইমের মধ্যে। বেশ। আর আমাদের বন্ধুরা নিশ্চয়ই শুনেছেন, এবং প্রত্যেককে বলবো প্রস্টেটের সমস্যায় যারা জর্জরিত, যে পরিবারে যে সিনিয়র পার্সনটি জর্জরিত,
যদি কোনো মহিলাও অনুষ্ঠান শুনে থাকেন তাহলে আপনার পরিবারের কোনো মানুষের এই সমস্যা থাকতেই পারে। অবশ্যই কিন্তু ডাক্তারবাবুরা বলছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে অল্প দিনের মধ্যে সঠিকভাবে যদি আপনি ডাক্তারবাবুর কথা শুনে চলেন, মেনে চলেন, ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অপারেশনের প্রয়োজনীয়তা কিন্তু নেই। বাড়ন্ত রোগটাকে কিন্তু করবেন না, তাহলে প্রস্টেটিক ক্যান্সার এরকমও বোধহয় একটা কথা, এরকম একটা সমস্যা পর্যন্ত মানে শুনলেই কেমন একটা ভয় আতঙ্ক লাগে, সেটাও কিন্তু হতে পারে। আমি অবশ্যই বলে দেবো কোথায় কোথায় চেম্বার রয়েছে। তার আগে একটু বলবো 9830235527 বা 37 এই দুটি নাম্বার নোট করতে কিন্তু ভুলবেন না, কারণ এই নাম্বার ফোন করেই কিন্তু আপনারা ডাক্তারবাবুদের কাছ পর্যন্ত পৌঁছতে পারবেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, আমি পূর্ণগর থেকে বলছি, সন্দীপন সরকার। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? আমার 21-এ আপনার হার্টের সমস্যা ছিল। আচ্ছা, সেটা আমি ট্রিটমেন্ট করেছি, হার্টটা এখন ভালো আছে, 600 সুগার হয়ে এসে গেছিল। হ্যাঁ, ডাক্তারবাবুকে বলার পরে আপনার এটা সুগারটা এখন বর্ডার লেভেল তো পর্যন্ত আছে। এখন শ্বাসকষ্ট খুব ভালো নিচ্ছি, তাও আপনার মানে হাঁটতে গেলে বা সাইকেলে চলে বা কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, আর বারে বারে গলাটা শুকিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। হ্যালো, আপনার বাড়ি কোথায় বললেন? হ্যাঁ, বাড়ি কোথায় বললেন আপনি? কোন নগর? একটু ভালো করে আপনি টিভি পর্দায় থাকুন, আপনাকে আমি বলছি কি হয়েছে আপনার। শুনুন, দেখুন আপনার যে সমস্যাটা একটা প্রচণ্ড যে আপনার হাই সুগার হয়েছিল, যেটা বললেন 600, তারপরে আপনি হয়তো ওষুধ খাওয়ার পর আপনার সুগারকে কন্ট্রোল করে নিয়েছেন, কিন্তু এই যে হার্টের যে সমস্যা তার জন্য তো আপনি চিকিৎসাটা করলেন, তার জন্য তো আপনাকে শ্বাসকষ্ট হচ্ছে। আপনি ইনহেলার নিচ্ছেন, আপনি জানেন যে কোনো জিনিস আপনি দীর্ঘদিন যদি শরীরের মধ্যে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ওটা রেসিস্ট করে যায়, তারপরে আপনার কাজ করে না। তো এই যে আপনার যদি ইনহেলার যদি রেসিস্ট করে যাবে তাহলে আপনি কি করবেন? হয়তো আপনি ওষুধ খাওয়ার পর আজকে আপনার সুগারটা কন্ট্রোল রয়েছে, আগামী দিন কি হবে? ইনসুলিন নেবেন? দেখুন শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তব কথা এটাই কি আপনাকে রোগকে ভালো করতে হবে, রোগকে নির্মূল করতে হবে। আপনি যে চিকিৎসাটা করছেন সেই চিকিৎসা হচ্ছে রোগকে থামাচাপা দেওয়া। আমি কোনো প্যাথিকে ছোট করি না, অবশ্যই দরকার আছে সেই প্যাথিতে আপনি যাওয়ার পর একটু আপনি কন্ট্রোলে চলে আসলেন, কিন্তু আপনি প্যারালাল কোনো লাইনে আপনি কি চিকিৎসা করছেন? আপনার একটা প্যারালাল লাইন তৈরি করুন যেখানে চিকিৎসা হয়, আগামী দিনে এই ওষুধ থেকে আমি বাঁচতে পারি, নাহলে ওই ওষুধের সাইড ইফেক্ট থেকে আজকে আপনার 1000টা রোগ আর তৈরি হবে, শুধু হার্টের নয়। ঠিক আছে, তো একটু আপনি কোন নগরে থাকেন আমি বলবো আপনাকে বেলুর চেম্বার এসে দেখা করুন, যেখানে প্রতি সোমবার আর শুক্রবার 2 দিন ওপিডি হয় 12টা থেকে 2টো অবধি। একদম। আর তার পাশাপাশি একটু বলে রাখি চেম্বারগুলোর কথা, চেম্বার কিন্তু প্রত্যেকটি জায়গায় রয়েছে, আর চেম্বার বাড়ানোর প্রচেষ্টা কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আর রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মার। যেগুলো রয়েছে কলকাতার মধ্যে সেগুলো আগে দিয়ে শুরু করব। কালীঘাট ল্যান্সটাউনে কিন্তু চেম্বার রয়েছে, হাতিবাগান চৌমাথার একেবারে পাশে চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতেই পাচ্ছেন। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সোম এবং শুক্র কিন্তু এখানে চেম্বার আপনাদের জন্য থাকছে। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরও চেম্বার পাচ্ছেন। মেদিনীপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গল ঘাসা বন্ধুরা কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে কিন্তু চেম্বার পাচ্ছেন। আর আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্ধুদের জন্য কিন্তু সুখবর যে খুব তাড়াতাড়ি অর্থাৎ এপ্রিল মাস থেকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার পৌঁছে যাচ্ছে কিন্তু বাংলাদেশে। আপনি বা আপনার পরিচিত কোনো রিলেটিভ যদি বাংলাদেশে থাকেন, যারা এতদিন বাংলাদেশ থেকে এসে এখানে ট্রিটমেন্ট করছিলেন বা ভাবছিলেন এনবিপির সঙ্গে যোগাযোগ করব, এই বার্তাটা তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব একেবারে আপনার। এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নতুন যাত্রা, সেটা হচ্ছে বাংলাদেশের দিকে। তাই ফোন নাম্বার শুধুমাত্র যারা বাংলাদেশে নাম নথিভুক্ত করতে চাইছেন তাদের জন্য একটি ফোন নাম্বার বলছি, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9831020886। আরেকবার রিপিট করব 9831020886। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের নাম নথিভুক্ত করতে থাকুন। অলরেডি নাম কিন্তু অনেকেই কিন্তু লিখিয়ে ফেলেছেন যারা বাংলাদেশে থাকেন, বা আপনার পরিচিত মানুষ বাংলাদেশে থাকলে এই ইনফরমেশনটা কিন্তু অবশ্যই আপনাকেই দিয়ে দিতে হবে, দায়িত্বটা আপনাকে কিন্তু দিয়ে দিলাম আমরা এনবিপির তরফ থেকে। আবারও ডক্টর হালদারের কাছে একটু যাব। এই যে প্রস্টেট ক্যান্সার, এই যে কথাটা শুনলাম ডাক্তারবাবু, এটা তো মনে হচ্ছে একেবারে লাস্ট স্টেজ।
এতদূর পর্যন্ত যেন না গড়ায় সমস্যাটা। যে মানুষগুলো খুব সচেতন, যে মানুষগুলো প্রত্যেকদিন নিয়ম করে ভালো খাবার খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, যোগা করছেন, হাঁটাহাঁটি করছেন, তারা ভাবতে পারে আমার যেন প্রস্টেটের সমস্যা না আসে। তাদের জন্য একটা যদি ছোট টিপস থাকে যে কি করলে প্রস্টেটের সমস্যা কিছুটা এড়ানো সম্ভব হবে। দেখুন, ফার্স্টেই বলবো যে শুরু থেকেই যেটা করতে হবে সেটা হচ্ছে জলটাকে ঠিক পরিমাণ মতো খেতে হবে। আর একটা জিনিস আমাদের একটা ডেলিকার লাইফের মধ্যে, ব্যস্ত লাইফের মধ্যে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমরা অনেক সময় ইউরিনকে চেপে রাখি। ঠিক আছে, তো ইউরিনকে যাতে আমরা চেপে না রাখি, যখন ইউরিন আসবে সেটা যেন ক্লিয়ার থাকে এবং জলের পরিমাণটাও যেন ঠিকঠাক মতো করে খান। এতেই দেখবেন ওই রোগটা থেকে, এটা বলবো না যে ওই রোগটাতে যাবে না, কিন্তু ওখানেতেই কিন্তু 80% ওই রোগটা না হওয়ার চান্স থাকবে। বেশ, মানে এটাই একটা ভালো টিপস। এবং এই টিপসটুকু এতটুক টিপস বলবো, একটা ছোট্ট টিপস, এবং যে টিপসটা খুব বড়ভাবে কিন্তু আমাদের পুরুষ বন্ধুদের জন্য কাজে আসতে পারে। এমনকি মহিলাদেরও কিন্তু ইউরিন চেপে রাখার একটা প্রবণতা থাকে। পুরুষ বন্ধুরা যে কোনো জায়গায় হয়তো প্রবলেম সলভ করে নিতে পারেন, মেয়েরা যেটা পারে না ডাক্তারবাবু, এটা খুব বাস্তব কথা। ফলে মেয়েদেরও কিন্তু নানা রকম মানে ইউরিন সংক্রান্ত প্রবলেম, ইনফেকশন সংক্রান্ত প্রবলেম হয়। আমরা অন্য কোনো এপিসোডে এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। তবে একজন বন্ধু আছেন মনে হচ্ছে, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পাখি সম্বন্ধে বলছি। হ্যাঁ বলুন বলুন দিদি ভাই। আমার বাচ্চা আছে, 6+ চলছে। আচ্ছা। আমার বাচ্চা মানে মাছ খেতে কোন ভাবেই চায় না। আমি যতটাই চেষ্টা করি কিন্তু প্রচুর পরিমাণে ডিম খায়। সেই জন্য আমি মানে যতটাই চেষ্টা করি মানে এত এই জন্য কি কমিটির জন্য কি আমার ওই যে ঠান্ডা লাগা ভাতটা বেড়ে যায়, মানে কোনো টাইম হলো একটুখানি 19-20 বাজারে বন্ধ হলে ঠান্ডা লাগা বেড়ে যায়। আচ্ছা, আপনার মনে হচ্ছে বাচ্চা মাছ খাচ্ছে না বলে ঠান্ডা লেগে যাচ্ছে? হ্যাঁ, মাছ না হলে প্রোটিন জাতীয় জিনিস কিন্তু ওটা খায় না, কিন্তু ডিমে হচ্ছে ভাতের সময় দুটো করে ডিম খাওয়াতেই হবে, দিতেই হবে, কোনো আরো খায় না। আচ্ছা বেশ, আমাদের ভারতবর্ষেও কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কিন্তু পিওর ভেজিটেরিয়ান, যারা ডিমটাও পর্যন্ত খায় না, কিন্তু তাদের বাচ্চাদের দেখবেন মানে একেবারে পরীর বাচ্চাদের মতন সুন্দর হয় দেখতে এবং খুব স্বাস্থ্যকর হয় তারা। অবশ্যই ডাক্তারবাবু অনেকটাই ভালো বলতে পারবেন, শুনতে থাকুন আপনি। দেখুন, যদি আপনি বলছেন কি মাছ খায় না ডিম খায়, তো সেটা হয়তো এক একটা বাচ্চাদের হয় কি ভালো লাগা তাদের, মাছ খায় না, হয়তো ওনার ডিম পছন্দ, আবার দেখবেন অনেক সময় কিন্তু ডিম খায় না মাছ খায়। তো সেটা কোনো প্রশ্ন নেই কি মাছ কেন খায় না, এটা তো আমি উত্তর কিছু দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা কথা আপনাকে বলে দিই কি আপনি এই কনসেপ্ট আপনাকে মানে মাইন্ডে এই জিনিসটা আপনি বসাবেন না কি আমার ছেলে যদি মাছ যদি না খায় তো কিছু হবে। দেখুন, একটা কথা বলে দিই, পুষ্টিক আহার যদি শরীরের মধ্যে আপনি ঠিকভাবে যদি প্রোটিন, মিনারেলস, ক্যালসিয়াম এইগুলো যদি ইনটেক করছেন না, তার অনেক আপনার উপায় আছে। আজকে যারা ভেজিটেরিয়ান আছে তারা যদি মিট মাংস যদি আপনার ডিম যদি না খায়, তারা কিন্তু পুষ্টিক নিতে হয়, মানে ডাল নিন, ডালের মধ্যে কিন্তু হাই প্রোটিন রয়েছে। তা আপনি ডালিয়া খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন। তো যেই রকম দেখি, প্রথম তো আপনাকে বলবো কি বাচ্চা যখন জন্ম নেয় তখন কি খায়, জল অবধি খায় না, কি খায়, মায়ের দুধ খায় শুধু। ঠিক আছে, তো মায়ের দুধ খাচ্ছে, তারপরে ওনাকে জল দিচ্ছেন। আমি বলবো যত বাচ্চাকে আমিষ থেকে দূরে রাখবেন তত কিন্তু উনি হেলদি হবেন, আর ভিতরে যে অর্গ্যানগুলো রয়েছে না সেগুলো সুস্থ হবে। আপনি যত কিন্তু অর্গ্যানের উপরে চাপ দেবেন বেশি দিন কিন্তু লাইফ হবে না। আগামী দিন ফ্যাটি লিভার হবে, আগামী দিন নানা রকম শরীরের মধ্যে সমস্যাগুলো হবে। ঠিক আছে, আজকে দেখি আমরা ছোটো বাচ্চাকেই কিন্তু চুলটা পেকে যাচ্ছে কেন? এইসব খাওয়া দাওয়া, লাইফস্টাইল, আমাদেরকে লাইফস্টাইলকে ঠিক রাখতেই হবে। একদম খুব খাঁটি কথা এটা। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বি গার্ডেন থেকে বলছি। বলুন দিদি ভাই। হ্যাঁ বলুন, কি প্রবলেম, কার প্রবলেম? প্রবলেম আমার নিজেরই প্রবলেম। আর এই হাঁটুর দুপাশ থেকে দুটো হাত আছে, থাইয়ের দিক থেকে আর নিচে পায়ের দিক থেকে, এখানে যে ওটা সাদা মতনে আছে ওটা ক্ষয়ে গেছে। আমার এক্সরে করা হয়েছে, তা আমাকে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে। তো আর একটা জায়গায় গেলাম, ওরা ক্যালসিয়ামও বলেছে আর একটা আফ্রেশ বলে বলছে, ওটা নিউট্রিয়েন্ট, ওইটা খাওয়া যায় কি? ডাক্তারবাবু কি ট্রিটমেন্ট বলেন? আপনি কি ব্যথা হচ্ছে এখন? হ্যালো, বলছি এখন কি আপনার ব্যথা হচ্ছে? হ্যাঁ, ব্যথা হয় আর গরম শেকটা বলেছেন এখন। আর শীতের সময় গরম শেক আর ঠান্ডার সময়, শীতের সময় গরম শেক আর ঠান্ডার সময়
টিভির পর্দায় থাকুন, আপনাকে সব সমস্যার সমাধান করে দিচ্ছি। দেখুন, আপনার গরমের সময় আপনাকে বরফের শেক বা শীতের সময় গরম শেক, এটা যে বলা হলো না মা, এটা কোনো ডিফারেন্ট কথা কিছু বলা হয়নি। আমরা এমনিও দেখুন শীতের সময় গরম জল দিয়ে স্নান করি, আর গরমের সময় আপনার ঠান্ডা জল দিয়ে স্নান করি, ঠিক আছে? রোগের উপরে আসুন না মা, এগুলো করলে কি আপনি সেরে যাবে? আপনার রোগটা কোথায় রয়েছে? আপনার সমস্যা রয়েছে অস্টিওআর্থ্রাইটিস। সিম্পল কথা, জেল শুকিয়ে গেছে আপনার, জেলকে কি করে তৈরি করবেন সে চিকিৎসাটা করুন। আপনার গরম জল ঠান্ডা জল এইসব গল্প করে লাভ নেই, চিকিৎসাতে আসতে হবে, ঠিক আছে? চিকিৎসা না করে ভালো হবেন না। ক্যালসিয়ামে যে বড়ি খাচ্ছেন, কতদিন আপনি খাবেন ক্যালসিয়াম বড়ি? আরে বেশি খেতে খেতে আপনার পাথর তৈরি হয়ে যাবে। পাথর রূপটা কি, সোর্স কি? পাথরের সোর্স হচ্ছে আমাদের ক্যালসিয়াম। যখন আমরা বেশি ক্যালসিয়াম ইনটেক করি, তাহলে পাথর রূপটা নিয়ে নেয়। খাচ্ছিলেন ব্যথা বড়ির জন্যে, তৈরি হয়ে গেল পাথর। এবার নিন, একটা তো সারলো না, দ্বিতীয় নিয়ে আপনি টেনশনে থাকুন, ঠিক আছে? তো আপনাকে চিকিৎসা করাতে হবে। বি গার্ডেনে থাকেন, সামনে আমাদের চেম্বার আছে, সেটা হচ্ছে দীনবন্ধু কলেজে ঠিক পাশে, সেখানে প্রতি মঙ্গলবার দিনই ওপিডি হয়। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে এসে যোগাযোগ করুন, আপনার কাছে কী রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে এসে দেখান। কি করে জেল তৈরি করতে হবে এই চিকিৎসাটা করুন, আর সেই চিকিৎসাটা আমরা করব। আগামী দিন আপনার কোনো ক্যালসিয়াম বড়ি খেতে হবে না, আপনার কোনো ব্যথা হবে না, কোনো অপারেশন করতে হবে না, নিজে কাজকর্ম সব করতে পারবেন আপনি। একদম ঠিক কথা। এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, প্রস্টেটের সমস্যা নিয়ে মূলত আলোচনা করলাম, এবং ডাক্তারবাবুর কাছে শুধু এটাই জানতে চাইবো যে প্রস্টেট ক্যান্সার নিয়ে কি আর এনবিপিতে এসে মানে লাভ আছে? দেখুন, ক্যান্সার যদি আপনি বলেন তো শুধু প্রোস্টেট ক্যান্সার নয়, আমাদের তো মেন আমরা রিসার্চ যে সেন্টারটা রয়েছে এটা কিন্তু মেন ক্যান্সার নিয়ে আছে, আর আমরা ক্যান্সার উপরেই কিন্তু বেশি করে রিসার্চ করি। হ্যাঁ, যেমনি আমি বলবো কি প্রোস্টেট ক্যান্সারই কেন, আপনি ব্রেস্ট ক্যান্সারই বলুন না কেন, বা আপনি ব্রেন ক্যান্সার বলুন না কেন, ব্লাড ক্যান্সার বলুন না কেন, প্রত্যেক কিন্তু ক্যান্সারের চিকিৎসা করতে হবে। আজকে আপনি ক্যান্সারে যদি ট্রিটমেন্ট যদি বলেন, তো সেটা আপনি কি করছেন? সিমটমসে চিকিৎসা করছেন, কেমো দিচ্ছেন, রেডিয়েশন দিচ্ছেন, অপারেশন করছেন। ক্যান্সারের ওষুধ কিছু খাওয়াচ্ছে কি? অ্যান্টিবায়োটিক। ক্যান্সারের একমাত্র চিকিৎসাটা আয়ুর্বেদ মধ্যে আছে, যেখানে আপনি নিলে ক্যান্সারকেও ঠিক করতে পারেন। পিএসএ রিপোর্ট হয় প্রোস্টেট ক্যান্সারে, এই রিপোর্টটা করে আপনি দেখুন কতটা হাই রয়েছে, আর ট্রিটমেন্ট নেবার পর আপনার পিএসএ লেভেলটা ডাউন হয়ে গেল। ভয় কি আছে? ক্যান্সার থেকে ভয় পাবেন না, ভয় পেলেই আপনার কিন্তু হাবি হবে, ঠিক আছে? কেন কি ক্যান্সারের রুগী কোনোদিনই মরে না, ক্যান্সারের ভয়তে রুগী মরে যায়। আপনি চাইলে ক্যান্সারের উপরেও কিন্তু বিজয় পাবেন। একদম। অনেকে এখনো হয়তো ভাবতে পারেন যে ক্যান্সার আর তার জন্য আয়ুর্বেদ ট্রিটমেন্ট। অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু প্রমাণ করেছে যে ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগের ট্রিটমেন্ট কিন্তু দিতে সক্ষম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। অত্যাধুনিক মেডিসিন রয়েছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, সবকিছুর মধ্যে থেকে, এবং সব থেকে বড় কথা এত অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে। প্রত্যেকের পরামর্শ, প্রত্যেকের রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে আপনি ভালো হবেন না, এটা তো কখনো হতে পারে না। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ কি সমস্যা? বালি হাওড়া থেকে বলছি। আমার বাবার একটা প্রবলেম আছে, তো সেটা বেশ কয়েক মাস আগে শুরু হয়েছিল। ক্যাথিটার লাগাতে হয়, যে ইউরিনটা পুরোটা ক্লিয়ার হচ্ছে না, ব্লাডার ফুল রয়ে যাচ্ছে। তো তারপরে মানে ইউরিন হচ্ছিল নর্মালি, কিন্তু ডাক্তারের পরামর্শে ক্যাথিটার লাগানো হয়, এবং এখন দেখা যাচ্ছে যে ক্যাথিটার খোলার পর থেকে মানে যতবার চেঞ্জ করা হয়েছে নর্মালি আর ইউরিন তার হচ্ছেই না। খুব একটা সময় কম হচ্ছে। এবার ডাক্তার বাবুরা যাদেরই দেখিয়েছি তারা সবাই বলছেন যে ব্লাডারটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ওকে ম্যাডাম, ওকে আপনি শুনুন এবার স্যার বলছেন। দেখুন, আপনাকে প্রথম একটা ইউএসজি রিপোর্ট করে আপনি জানুন কি আপনার কথা অনুযায়ী আসছে কি ব্লাডারটা নষ্ট হয়েছে। তো ব্লাডারটা কতটা কি নষ্ট হয়েছে সেটা আপনি ইউএসজি রিপোর্ট ছাড়া আপনি বুঝতে পারবেন না, বা আপনাকে সিটি স্ক্যান রিপোর্ট করুন, প্রপার আরও বুঝতে পারবেন। দেখুন, আপনার সমস্যা নিয়ে আপনাকে একটা কথা বলে দিই। আপনার প্রবলেমটা ক্যাথেটার নিয়ে লাগানোর পর ইউরিনটা হচ্ছে, কিন্তু খোলার পর কিন্তু আবার হচ্ছে না। কতদিন এরকম চলবে? ঠিক না? আপনাকে প্রপার চিকিৎসা করান, এর চিকিৎসা করলে আপনার ঠিক হয়ে যাবে, নাহলে আগামী দিন ইউটিআই হবে, ইউরিনটা একটা ইনফেকশন হবে। যদি ইনফেকশন থেকে বাঁচতে চান, এর প্রপার আয়ুর্বেদে খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে আগামী দিন আপনার ক্যাথেটার খোলার পরও কিন্তু ইউরিন হতে চালু হয়ে যাবে। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে এরকমই আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু আলোচনায় ফিরে আসবো। থাকবেন অভিজ্ঞ চিকিৎসকেরা। অবশ্যই ধন্যবাদ জানাবো দুজন চিকিৎসককে, ধন্যবাদ জানাবো আপনাদের। নমস্কার। নমস্কার।